কথায় বলে গাছের থেকে কঞ্চি মোটা হয়ে গেলে সে কঞ্চি ভার সহ্য করতে পারে না, পড়ে যায়। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এই কথাটা অনেকটা খাটে, কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আরেকটা কথা খুবই জোরালো হয়ে উঠছে, সেটা হচ্ছে এর রাজনৈতিক গণ্ডির সীমা শুধুমাত্র পিসি ভাইপো মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এর বাইরে আর কোনো জগৎ বা আর কোনো রাজনৈতিক টপিক বা আর কিছু হতেই পারে না। মানে ভারতবর্ষের সব থেকে দুটো ক্যারেক্টার খারাপ তার চোখে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তো এর বাইরে ডিকশনারিতে আর কোনো ওয়ার্ড, শব্দ কিছু নেই। ফলে সারাদিন তার সমস্ত মিডিয়াতে আলোচনার বিষয় বস্তু ওই দুটো ব্যক্তিকে নিয়ে। এবং একটা জিনিস আপনি দেখবেন, এই যে নেগেটিভ প্রচার বলা হয়, শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে যতটা পপুলার করেছেন প্রত্যন্ত এলাকায় বা অন্য মিডিয়াতে টেনে এনে, হয়তো সারাদিন মমতা ব্যানার্জির কোনো খবর নেই, কিন্তু দেখা গেল প্রসঙ্গক্রমে শুভেন্দু অধিকারীর কোনো ইন্টারভিউতে রয়েছে, শুভেন্দু অধিকারীর ইন্টারভিউতে উনি শুরু থেকে বিভিন্ন নামে তাকে ডাকবেন, মমতাজ বেগম, পিসি, এরকম কুৎসিত নামকরণ করছেন, করে তাকে গালাগালি করছেন। মানে গালাগালি করে তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন? তিনি চাইছেন সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ পরিবেশ ইত্যাদি, বা সুস্থ রাজনীতি? না, তার কলতলার মহিলাদের মতো ঝগড়া করার যে হ্যাবিট, সেটা ডিএনএগত আমি জানি না, কিন্তু তার আচরণ, তার বক্তব্য ইদানিংকালে আমি ফলো করে দেখছি যে সে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। মানে সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মতো ভদ্র ভাষায় আলোচনা, কোনো বিষয় সম্পর্কে গভীর ব্যাখ্যা বা এই ধরনের কোনো বক্তব্য তার মধ্যে নেই। অর্থাৎ বিজেপি আরএসএস করলে যে তাকে মূর্খ হতে হয়, তার একটা জলজ্যান্ত নমুনা হচ্ছে তাই। এই অনেকে বলে, যেমন শান্তনু ঠাকুর, সে নাকি ডাবল গ্রাজুয়েট, যদিও তার মধ্যে জল মেশানো আছে, এটা নিয়ে একটা এপিসোড করব, কিন্তু তার কথাবার্তা, ভাষা, শব্দচয়ন এতটাই মানে নোংরা এবং এতটাই নিম্নরুচির যে সাধারণভাবে নেওয়া যায় না। বিজেপি সব টোটাল, এমনকি ইদানিং আনস্ক্রিপ্টেড কিছু বক্তব্য নরেন্দ্র মোদীর আসছে, সেখানে সে এমন এমন কথা বলছে যে কথাগুলো মানে শুনলে হাসি পাবে যে কোনো লোকেরই। মানে একটা দেশের প্রধানমন্ত্রী এরকম ধরনের নিম্ন মানের বক্তব্য হতে পারে আমি জানি না। যাই হোক, যে কথাটা আসছিলাম সেটা হচ্ছে সন্দেশখালীর সন্দেশ গলায় আটকে গেছে শুভেন্দু অধিকারীর। এই নিয়ে একটা ছোট্ট রিপোর্ট, পাবলিক রিয়াকশন, কলকাতা টিভির। রিপোর্টটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই আমার কথার সাথে একটু মিলিয়ে দেখে নেবেন এবং শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজনীতি শিখেছেন মমতার কাছে, কিন্তু প্রথম পাঠ নেবার সময় যা বারবার বলেছিলেন উনি তা ভুলে মেরেছেন। মমতার দীর্ঘ রাজনৈতিক জীবনকে এক একজন এক এক দিক থেকে ব্যাখ্যা করেছেন। তিনি ওয়ান ডাইমেনশনাল তো নন, একরৈখিক নন, বহু ধরনের আপাত স্ববিরোধিতা আছে। গণতন্ত্রের এক প্রবল চাহিদা তার আছে, আবার তার সঙ্গে চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণও আছে, এবং এমন স্ববিরোধিতাই বোধহয় সবারই থাকে। অমন যে অমন নেহেরু, তিনি রেড়ে করে ভিড়ের মধ্যে এক ব্যক্তির গায়ে হাত তুলেছিলেন। সেই লোকটি গান্ধীজি সম্পর্কে কটূক্তি করেছিলেন। উপস্থিত মানুষজন নেহেরুকে সরিয়ে নিয়ে যান, কিন্তু আদতে নেহেরু রকচটা ছিলেন না, ভীষণ ঠান্ডা মাথার মানুষ ছিলেন। তো যে কথা বলছিলাম, রাজনীতির যে সবচেয়ে বড় পাঠ মমতা শিখেছেন, প্র্যাকটিস করেছেন, তা হলো ধৈর্য, লেগে থাকা। অন্যান্য নেতারা যখন হাল ছেড়ে দেবার কথা ভাবছেন, তিনি তখনও আরো বেশি করে সেটাই করেছেন, যা তাকে বহু পরে ডিভিডেন্ড দিয়েছে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির পাঠ নেবার সময় শুভেন্দু এই পাঠটি সম্পূর্ণ করেননি বলেই বারবার শর্টকাট রাস্তায় নেমে পড়েছেন এবং ঝোলাচ্ছেন। সন্দেশখালী প্রথম নয়, তিনি ঢুকেছিলেন বিজেপিতে 2021 বিধানসভার আগে। বিজেপি নেতৃত্বকে বুঝিয়েছিলেন মমতাকে আক্রমণ করতে হবে, কেবল মমতা। সেদিন দলের অন্য নেতারা, দিলীপ ঘোষ ইত্যাদিরা নেতৃত্বকে বোঝাচ্ছিলেন ইস্যু সর্বত্র এক নয়, কিন্তু নেতৃত্ব বিশ্বাস করেছিল এই শর্টকাট পদ্ধতিতে। মমতাকে তৃণমূলের অন্য নেতৃত্বের থেকে বিচ্ছিন্ন করো, যদি পুরো সংখ্যাগরিষ্ঠতা নাও আসে তাহলেও তৃণমূল ভেঙে সরকার তৈরি হবে। পুরো ক্যাম্পেইনটা হয়েছিল এই শর্টকাট ফর্মুলায়, মমতা আর ভাইপো। ফল হাতে নাতে রাজনৈতিক ধার্মিক মেরুকরণের ফলে ভোট জমা হলো তৃণমূলের বাক্সে। বিজেপি 77-এ থামলো। এরপরও শুভেন্দু তার ব্যক্তিগত আক্রোশকে বাদ দিয়ে রাজনীতিতে নামতে পারেননি।
তিনি যা বলছেন সবই দিদিমণি আর ভাইপো, যেন এটাও আবার বিধানসভার লড়াই হচ্ছে। সেটা করতে গিয়ে সন্দেশখালি আবার শর্টকাট, এবং এবার আরো বিরাটভাবে লাজে গোপনে। সেটাই বিষয় আজকে। সন্দেশ এবার শুভেন্দুর গলায় আটকেছে। সন্দেশখালী নারী নিগ্রহের অভিযোগ লোকসভা নির্বাচনে প্রচারে তৃণমূলের বিরুদ্ধে অন্যতম প্রধান হাতিয়ার। দফায় দফায় রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই হাতিয়ারেই শান দিয়ে গিয়েছেন। একই পথে পথিক হয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির বঙ্গীয় নেতারাও। তবে সপ্তাহ দুয়েক আগে সেই প্রচারে তাল কেটেছে গোপন ক্যামেরায় ধরা দু দফায় কিছু ভিডিও ফুটেজ সামনে আসতেই। সন্দেশখালীতে নারী ধর্ষণ ও নিগ্রহের যে অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়, তা ভুয়ো। টাকার বিনিময়ে তৃণমূলকে অপদস্থ করতেই বিজেপি নেতারা ও কাজ করিয়েছে। ভিডিওতে স্থানীয় বিজেপি নেতার এমনই স্বীকারোক্তির জেরে সন্দেশখালীর রাজনৈতিক রসায়ন বদলে যেতে চলেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিচালনায় ভুয়ো অভিযোগ তুলে অশান্তি তৈরি করার কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন বিজেপি স্থানীয় নেতা গঙ্গাধর কয়াল। শুভেন্দু অবশ্য গঙ্গাধরের হয়ে তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে বলে সওয়াল করেছেন। কিন্তু ভিডিও ফাঁসের পর থেকে সন্দেশখালী নিয়ে চাপে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এমনিতেই শুভেন্দুর সম্পর্ক তিক্ত। সন্দেশখালীতে শেষ পর্যন্ত কি বিজেপির মুখ পুড়বে? আর যদি তাই হয়, তাহলে তার দায় নিতে রাজি নন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের মতে সন্দেশখালীতে শুভেন্দুর হটকারিতায় ডুবতে চলেছে পদ্ম। সন্দেশখালীতে আন্দোলনের ইস্যু ছিল না। অমিত শাহ ভরা জনসভাতে জিজ্ঞেস করেছেন, সন্দেশখালীতে কি কিছুই হয়নি? হয়েছে তো। আফটার অল রাজ্যের পুলিশে তো শেখ শাহজাহানকে গ্রেফতারও করেছে, তার এগেনস্টে নন বেলেবল অফেন্সের ধারায় অভিযোগ দায়ের করেছে। তো হ্যাঁ, বহু আগেই করা উচিত ছিল। এবং তৃণমূলের মধ্যে এখনো এমন অনেক শেখ শাহজাহান, উত্তম সর্দারেরা আছেন, তাদের চিহ্নিত করা উচিত। কিন্তু সে কথা বলছেন কে? অমিত শাহ। কোন মুখে? যারা ওই ব্রিজভূষণ সিং এর ছেলেকে টিকিট দেন, যারা প্রজ্জ্বল রেওয়ান্নার মাথায় হাত রাখেন, তারা জিজ্ঞেস করছেন সন্দেশখালীতে কিছু হয়েছে কিনা। আচ্ছা, এই স্টিং অপারেশন তো অনেক দিন হয়ে গেছে, তার ভিডিও, তারপরে আরো বেশ কটা ভিডিও বাজারে হাজির। একবারও আমাদের অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে দেখছেন তার বিরোধিতা করতে পারছেন না বলেই বলছেন কিছুই কি হয়নি। আসলে শুভেন্দু যে ডুবিয়েছেন তা আবার তারা বুঝে গেছেন। কিন্তু এখন কোর্স কারেকশনেরও তো সময় নেই। লাগাতার ওই জমি কেড়ে নেওয়া, জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা ইত্যাদি অভিযোগগুলো নিয়ে মাঠে নামলে ফল হতো বই কি, কিন্তু মাথাপিছু 2000 টাকা, মদের খরচ আর অস্ত্র শস্ত্র জুগিয়ে যে শর্টকাট প্রসেসে শুভেন্দু অধিকারী দলকে নিয়ে গেলেন তা ব্যাকফায়ার করেছেও। এখন সবটাই প্রশ্নের মুখে। সারা দেশের মানুষ জেনে গেছেন যে সন্দেশখালীর গণধর্ষণ ইত্যাদির অভিযোগ আসলে বানানো, টাকা দিয়ে বানানো। তৃণমূল নিশ্চিত তার ফায়দা নেবে, নিচ্ছেও। শুভেন্দু অধৈর্য হয়ে শর্টকাট পদ্ধতিতে এক রোমহর্ষক ন্যারেটিভ তৈরি করতে গিয়ে দলকে ডুবিয়েছেন, নিজেও ডুবেছেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে সন্দেশখালীর ঘটনা কি বিজেপির ক্ষেত্রে ব্যাকফায়ার করলো, আর সেটার জন্য কি শুভেন্দু অধিকারীই দায়ী? শুনুন কি বলেছেন মানুষজন। ভুল, পুরো ঘটনাটাই ওরা সাজিয়ে দিয়ে মিথ্যে অপবাদ দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নামে। যে মেয়েদেরকে টাকা দিয়ে সাজিয়ে যে ওরা যে মিথ্যায় অভিনয় করছিল, এর জন্য সম্পূর্ণ তো শুভেন্দু অধিকারী দায়ী। শুভেন্দুর পরিকল্পিত এটা ভাবে এটা তৈরি করেছিল, এবং অবশ্যই পরে মানুষ এটা বুঝতে পেরে তারা তাদের মত চেঞ্জ করতে চলেছে। শুভেন্দু এই সমস্ত মহিলাদের 2000 টাকা করে দিয়েছে আর এই খেলাটা খেলেছে। বিজেপি আছে, উনি আছে, ওনার মতন এ করে সাজিয়ে টিএমসিকে সরানোর জন্য এসব করছে। সন্দেশখালী কিছুই ঘটেনি, আমার ননদের বাড়ি ওইখানে। যে সাজানো জিনিসগুলো সন্দেশখালীতে হয়েছিল মা বোনেদেরকে নিয়ে, যে কতটা মিথ্যে আর কতটা নিচে নেমে গেছে বিজেপি, এর থেকে বোঝা যাচ্ছে। জাতীয় ইস্যু করার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিল, কিন্তু এখন এটা উল্টো পড়ে গেছে। কিন্তু যদি বিজেপির রেজাল্ট খারাপ হয়, শুভেন্দু অধিকারীর বিজেপির ভবিষ্যৎ যে কী হবে সেটা শুভেন্দু নিজেও জানে না। শুধু শুভেন্দু না, ব্যক্তি শুভেন্দু তো ব্যাপার নেই, এখানে বিজেপি দলটাই পুরো দায়ী। মা বোনদের সম্মান নিয়ে যে খেলা হয়েছে সেটা তো সবার সামনে চলে এসছে। সভাপতি তিনি নিজেও স্বীকার করেছেন যে এটা শুভেন্দু অধিকারীর সাজানো ঘটনা। অতএব শুভেন্দু অধিকারী ব্যাকফুটে যাবেই, তো এটা বিজেপির সাজানো ঘটনাই। আইন আমলে আছে, এটা আইনি ব্যবস্থা নেবে। আগামী দিনে ভবিষ্যতে বোঝা যাবে এই ব্যাপারটা কি সত্যি কি মিথ্যে। তবে প্রকৃত ঘটনা আমরা জানি, এটা প্রকৃত সত্যি ঘটনা।
ওখানে শুভেন্দু অধিকারী আসার জন্য এই ঘটনাগুলো তুলে ধরেছেন। সন্দেশখালীর ঘটনাটা যে সাজানো সেটা তো প্রমাণিত, তা যতটা বিজেপি ফ্রন্ট ফুটে ছিল সেটা এই ঘটনাটা প্রমাণিত হওয়ার পথে ব্যাক ফুটে চলে গেছে। এর আগে বসিরহাটেও এই ধরনের ঘটনা ঘটেছে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে মহিলাদের সাজানো হয়, শ্লীলতাহানির নাটক তৈরি করা হয়। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সাফারার একজন। শুভেন্দুরই চক্রান্ত, কারণ ও তৃণমূলকে কিভাবে দোষারোপ করা যায় সেইভাবে ও লেগে আছে। যেটা বিজেপির চক্রান্ত এবং শুভেন্দু অধিকারী এই চক্রান্তের সাথে পুরোপুরি দায়ী। শুভেন্দু অধিকারীর চক্রান্ত এবং সন্দেশখালীটার ভোটটা যাতে বিজেপি পায় সেই জন্যই বিজেপি লোকজনদের এইভাবে পয়সা দিয়ে বলুন বা ভুল বুঝিয়ে। বিজেপি যতটা আগিয়ে ছিল শুভেন্দু অধিকারীর কথায় ততটা পিছিয়ে গেল, আর বাদবাকিটা বুঝবে রেজাল্টের পরে। বিজেপি এইগুলো সবাইকে জানাচ্ছে ভোটটা পাওয়ার জন্য, আর কিছুই না। ঘটনা যেটা সাজানো ঘটনা সেটা আজকে শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিল যে আবার সে রাজনৈতিক চাপানোতর করতে গিয়ে নিজের জিনিস নিজের কাছেই বুমেরাং হয়ে ফিরে এসেছে। কিন্তু সবটাই মিথ্যা, এটা ব্যাপার, এটা বিষয় না। আর আমি তো আগেই বলেছি যে শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না, এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার মা বোনেদের সন্দেশখালীতে যেভাবে 2000 টাকায় সম্মান তারা বিক্রি করিয়েছে, সেই জন্য বলি কুমেন্দু অধিকার। এখনো দলটার নাম ভারতীয় জনতা পার্টি। পাকিস্তানে গিয়ে একটা লুজ বল খেলেছিলেন লালকৃষ্ণ আডবাণী, বলেছিলেন জিন্না একজন ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন। ফিরে আসার পর থেকে তিনি দলের মধ্যে ব্রাত্য হয়েছেন। এখন তো স্মৃতির ওপরে। শুভেন্দুর বিধানসভার সময় ভুলকে অতি উৎসাহী এক নেতার কাজ কারবার বলেই মনে করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারপরে মাঝে মধ্যেই বোমা পড়বে গোছের কথাবার্তার পরে তাকে ডেকে সাবধানও করা হয়েছে বলে শোনা গেছে। এবারে এই সন্দেশখালী ইস্যুকে অর্থহীনভাবে জটিল করে তৃণমূলের সুবিধে সত্যি হয়ে গেলে নির্বাচনের পর শান্তিকুঞ্জে আরো অনেক অশান্তি লেখা রয়েছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।